শপথ কে পড়াবেন এটা নিয়ে আমরা জানি যে বেশ কিছুদিন ধরে এক ধরনের আলোচনা হচ্ছে। বিদায়ী সংসদের স্পিকার অর্থাৎ দ্বাদশ সংসদের যিনি স্পিকার তিনি পড়াবেন, এটা হচ্ছে প্রথম অপশন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওনারকে প্রকাশ্যে দেখা যায়নি। ডেপুটি স্পিকার আমরা জানি উনি কারাগারে রয়েছেন। নতুন সংসদ সদস্যদের শপথটা পরিচালনা করবেন সিইসি এম নাসির উদ্দিন। নির্বাচনের পরে প্রথম বিষয়টা হচ্ছে যে এটা ফলাফলটা গেজেট আকারে প্রকাশ করা। সেটা হয়েছে গত রাতে। গেজেট 297টি আসনের গেজেট প্রকাশ করেছে ইসি। এখন হচ্ছে নির্বাচন কমিশনের দিক থেকে কাজটা পুরোপুরি বলতে পারি আমরা শেষ। এখন হচ্ছে সংসদ গঠন এবং নতুন সরকার গঠন, এই দুটি বিষয় আমাদের সামনে আছে। এখন হচ্ছে যে তাদের প্রথম হচ্ছে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বিষয়টা। তো শপথ কে পড়াবেন এটা নিয়ে আমরা জানি যে বেশ কিছুদিন ধরে এক ধরনের আলোচনা হচ্ছে। তা আলোচনা হওয়ার কারণ হচ্ছে যে এবার একটা সম্পূর্ণ পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী যে সময় এখানে। তো আমাদের সংবিধান অনুযায়ী হচ্ছে সংসদ সদস্যদের শপথ পড়াবেন বিদায়ী সংসদের স্পিকার অর্থাৎ দ্বাদশ সংসদের যিনি স্পিকার তিনি পড়াবেন, এটা হচ্ছে প্রথম অপশন। তো দ্বাদশ সংসদের স্পিকার হচ্ছেন শিরীন শারমিন চৌধুরী। আমরা জানি যে গত 2024 সালের সেপ্টেম্বরে উনি পদত্যাগ করেছেন এবং এরপর থেকে তাকে আসলে আমরা প্রকাশ্যে দেখতে পাইনি। তিনি কোথায় আছেন সুনির্দিষ্টভাবে আমরা সেটা বলতে পারি না। আমাদের যে সংবিধান, বিদ্যমান সংবিধান, পদত্যাগ করার পরও সেখানে বলা আছে যে তার পরবর্তী উত্তরসূরি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্পিকার পদে আছেন বলে গণ্য হবেন। অর্থাৎ এখনও সংবিধান অনুযায়ী এই শপথ পড়ানোর দায়িত্বটা হচ্ছে স্পিকার, দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এটা হচ্ছে সংবিধান। তো সংবিধানের বাইরে আরেকটা হচ্ছে যে কার্যপ্রণালী বিধি রয়েছে জাতীয় সংসদের। কার্যপ্রণালী বিধিতে বলা আছে যে স্পিকার এটা পারেন অথবা ডেপুটি স্পিকার। যদি স্পিকার ডেপুটি স্পিকার দুজন অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে স্পিকার অন্য কোনো একজন ব্যক্তিকে মনোনীত করতে পারেন এই শপথটা পড়ানোর জন্য। তো সেটা হচ্ছে আরেকটা অপশন। এর বাইরে আরেকটা অপশন আছে, সেটা হলো যে যদি স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকে তাহলে রাষ্ট্রপতি একজনকে মনোনীত করতে পারেন। এই থার্ড অপশন, এই অপশনটা নিয়ে একটু বিতর্ক আছে। তো প্রথমত হচ্ছে যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওনারকে প্রকাশ্যে দেখা যায়নি। ডেপুটি স্পিকার আমরা জানি উনি কারাগারে রয়েছেন। আরেকটা মূল অপশন যেটা আছে সেটা একদম সংবিধানেই যেটা আছে সেটা হচ্ছে যে স্পিকার গেজেট হওয়ার 3 দিনের মধ্যে পড়াবেন। যদি এই 3 দিনের মধ্যে স্পিকার অথবা স্পিকারের মনোনীত কেউ না পড়াতে ব্যর্থ হন বা পড়াতে রাজি না হন তাহলে এই দায়িত্বটা আসবে প্রধান নির্বাচন কমিশনারের উপর। এরপরের 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে জাতীয় সংসদের যারা নির্বাচিত সদস্য তাদের শপথ পড়াবেন। তো আমরা গতকাল আজকে খোঁজখবর করেছি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ে, আইন মন্ত্রণালয়ে আমরা খোঁজ নিয়েছি। এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হচ্ছে নতুন সংসদ সদস্যদের শপথটা পরিচালনা করবেন সিইসি এম নাসির উদ্দিন। তো আমরা জানি যে আমরা খবর নিয়েছি জাতীয় সংসদ ভবনে, সংসদ সচিবালয়ে হচ্ছে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে। শপথ কক্ষ সাজানো, সরকারি দলের কক্ষ, বিরোধী দলের কক্ষ, শপথ কক্ষ সাজানোর কাজ, তো ওগুলো সব ঠিকঠাক করে রিফারবিশ করা, সংস্কার করা, সেটা করা হয়েছে এবং তারা মোটামুটি প্রস্তুত। তবে এর বাইরেও একটা বিষয় আলোচনায় আছে, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যদি অন্য কোনো বিকল্প সরকারকে সাজেস্ট করে, প্রস্তাব করে, তাহলে সরকার সেটাও বিবেচনায় নেবে। এই কথাটা আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন মন্ত্রণালয় সূত্রে আমরা জেনেছি। তো যখন হচ্ছে যে এই সংসদ সদস্যরা শপথ নেবেন, আমাদের সংসদটা গঠিত হয়ে গেল, ত্রয়োদশ জাতীয় সংসদ। এরপর আসবে হচ্ছে সরকার গঠনের বিষয়। তো সরকার গঠনটা কিভাবে হবে? আমাদের সংবিধানে বলা আছে যে রাষ্ট্রপতি কাছে যে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের নেতা হিসেবে রাষ্ট্রপতি যাকে মনে করবেন, প্রতীয়মান হবে রাষ্ট্রপতির কাছে, ওনাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। তো যখন সংসদ সদস্য শপথ নেবেন, শপথ নেওয়ার পরে হচ্ছে জাতীয় সংসদ সচিবালয় থেকে সাধারণত একটা জানানো হয় রাষ্ট্রপতির কার্যালয়ে যে অমুক হচ্ছেন যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তা আমরা জানি যে বিএনপি 209 আসন পেয়েছে এককভাবেই। আমরা এটা বলতেই পারি যে বিএনপির চেয়ারপারসন
তারেক রহমানই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। যেদিন এমপিরা শপথ নেবেন ওই দিন বিকালেই হয়তো প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ হতে পারে। সেই শপথটা সাধারণত হয়ে থাকে বঙ্গভবনে এবং সেই শপথটা পড়িয়ে থাকেন আমাদের রাষ্ট্রপতি। তো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে মন্ত্রিসভার আকার কত হবে, কারা কত সদস্য হতে পারে। এটা আসলে আমাদের সুনির্দিষ্ট করে বলা নাই যে এতজন মন্ত্রী, এটা পুরোপুরি আমাদের সংবিধানে যেভাবে বলা আছে এটা পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার। প্রধানমন্ত্রী তার যেভাবে ইচ্ছা ওভাবে উনি মন্ত্রিসভা সাজাতে পারবেন। অর্থাৎ তুমি যদি মনে করেন যে মন্ত্রিসভা একটু বড় করবেন 40 সদস্য 50 সদস্য করতে পারেন, যদি মনে করেন যে না আরেকটু ছোট করবেন 30 সদস্য সেটা করতে পারবেন। কিন্তু এখানে দুটা জিনিস আছে, একটা হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী ওনাকে অবশ্যই সংসদ সদস্য হতে হবে, কারণ সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন যিনি পাবেন উনিই হবেন প্রধানমন্ত্রী। আরেকটা হচ্ছে যে যতজন মন্ত্রিসভার সদস্য যতজন হবে তার 10 ভাগের 1 ভাগ হচ্ছে উনি টেকনোক্র্যাট দিতে পারবেন। টেকনোক্র্যাট হচ্ছে আর 9 ভাগ হচ্ছে সংসদ সদস্য হতে হবে। অর্থাৎ যদি 10 জন মন্ত্রিসভার সদস্য হয় এর মধ্যে 9 জনকে অবশ্যই সংসদের সদস্য হতে হবে, আর একজন সংসদ সদস্য নন এমন কাউকেও মন্ত্রী করতে পারবেন।